হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা ই স্কলারের পক্ষ থেকে আমরা নিচ্ছি তোমাদের জিএসটি এবং এইচএসটির যে ফাইনাল আমরা অনশট ক্লাস নিয়ে আমরা আজকে আমাদের যে অনশট ক্লাসটা আছে সেটা আমরা দেখব। দেখো, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সবার জানা কথা 380 থেকে 780 ন্যানোমিটার। কত ভাইয়া? 380 থেকে 780, তো 780 রেঞ্জের মধ্যে এখানে 700 পড়ছে, এটাই হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইয়া যে ল্যামডা সমান এইচ বাই এমভি সমীকরণটি কার? এই যে এখানে দেখো ল্যামডা সমান এইচ বাই এমভি, ল্যামডা সমান এইচ বাই এমভি, ইয়া হচ্ছে ডি ব্রগলিও সমীকরণ। ডি ব্রগলিও সমীকরণ, এটা হচ্ছে ডি ব্রগলিও সমীকরণ। দেখো দ্বিতীয় কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষা পরীক্ষায় সোডিয়ামের বর্ণ কি দেয়? শিক্ষা পরীক্ষায় খালি চোখে সোডিয়াম সোনালী হলুদ মনে রাখবে ভাইয়া, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম ধাতু সোনালী হলুদ, সোডিয়ামের স আছে, সোনালী হলুদেরও স আছে, শয়ে শয়ে মিল সোনালী হলুদ। কথা বুঝতে পেরেছো? এরপরে দেখো ভাইয়া যে শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত অ্যাসিডের নাম কি? আমরা সবাই জানি শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত অ্যাসিডের নাম হচ্ছে গাঢ় HCl। এখানে অ্যান্সার হবে HCl, গাঢ় HCl। 5 নম্বর কোশ্চেন চলে আসা হচ্ছে রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? বামার সিরিজের জন্য দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটা n সমান 1, n সমান 2 হলে বামার, তো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলেছে। দেখো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে কি নিউ বার মিনিমাম, তাহলে কি হবে ল্যামডা 1/λ হবে ম্যাক্সিমাম। ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় ভাইয়া তাহলে এনার্জি হবে কি মিনিমাম, তাহলে সর্বনিম্নের জন্য এনার্জি মিনিমাম তখনই হবে যখন তার ইলেকট্রন সর্বনিম্ন কক্ষপথ ঠিক n সমান 3 কক্ষপথ থেকে ইলেকট্রনটা নেমে আসবে, তখন শক্তির বিকিরণে সর্বনিম্ন হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা কি পড়বে দেখো, যে 1/λ ম্যাক্সিমাম সমান হচ্ছে RH 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। আচ্ছা ফাইন, তো এখানে আমরা কি পাচ্ছি RH, নিচে হচ্ছে 4 আর 36 পাচ্ছি এখানে রসাগু, 4 9 36 মাইনাস হচ্ছে কি 4, এখানে 9 পাবো, 4 পাবো এখানে। আচ্ছা ওকে ফাইন, তাহলে এখানে উপরে পাচ্ছি কত 4, নিচে পাচ্ছি 36। আচ্ছা 4/36 থাকছে এখানে, দেখো 4/36 যদি থাকে, সরি 5/36, তাহলে RH সমান RH ইন্টু 5/36, ঠিক তার এটা চলে আসবে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, যখন ল্যামডা একটা সূত্র এখানে মনে রাখবো ভাইয়া, যখন হচ্ছে এনার্জি হচ্ছে মিনিমাম, তখন 1/λ হচ্ছে ম্যাক্সিমাম, তখন নিউ বার হচ্ছে মিনিমাম, আর n2 হচ্ছে ভাইয়া মিনিমাম। মানে ঠিক n2 এর মান প্রত্যেকটা সিরিজের জন্য সিরিজ উল্লেখ করলে n1 ফিক্সড, আর n2 হবে ঠিক তার উপরেরটা থেকে যদি আসে, যে সিরিজ বলবে ঠিক তার উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন নেমে আসলে শক্তির বিকিরণ সর্বনিম্ন হয়। শক্তির বিকিরণ সর্বনিম্ন মানে কি, তখন ল্যামডা হবে কি ম্যাক্সিমাম, কি ভাইয়া ম্যাক্সিমাম। এখানে দেখো ক্রোমিয়াম 24-এ 3D অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি ক্রোমিয়াম হচ্ছে আহ্বনীতির ব্যতিক্রম, এখানে 3D তে ইলেকট্রন আছে 5টা ভাইয়া, 3D তে কয়টা আছে 5টা। ওকে, তারপরে দেখো যে n সমান 3 আর l সমান 1 উপকক্ষে যতটি ইলেকট্রন কতটি ইলেকট্রন থাকতে পারে? এখানে তুমি দেখো l এর মান কত আছে ভাইয়া, l এর মান 1, তার মানে এখানে n এর মান 3 আর l এর মান কত আছে 1, মানে 3p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি ভাইয়া 6টি। অ্যানসার হবে ডি। একটা জিনিস মাথায় রাখবা, অরবিটাল যতদূর পর্যন্ত দেওয়া থাকবে ঠিক তার উপরে ইলেকট্রন নির্ভর করবে। তাহলে l এর মান এখানে কত আছে 1, l এর মান যেহেতু 1 আছে তাহলে p তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি ভাইয়া 6টি। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো হচ্ছে কি যে
কোনটি মেসোযৌগ? আচ্ছা, মেসোটার্টারিক অ্যাসিড মেসোযৌগ কোনটা হতে পারে? মেসোযৌগ। মেসোযৌগ হচ্ছে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে হয়, একমাত্র হচ্ছে মেসোযৌগ কোনটা পাওয়া যায়? মেসোটার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা একমাত্র কি যৌগ পেয়ে থাকি ভাইয়া? মেসোযৌগ। মেসোটার্টারিক অ্যাসিড হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। এবার দেখো ফ্লোরিন কোন কোন মোলের রূপভেদ? ফ্লোরিন কোন মোলের রূপভেদ? ফ্লোরিন হচ্ছে কার্বন এর রূপভেদ। কার রূপভেদ ভাই? ফ্লোরিন হচ্ছে কার্বনের রূপভেদ। ফ্লোরিন কোন মোলের রূপভেদ? ফ্লোরিন হচ্ছে কার্বনের রূপভেদ। এবার দেখো নিম্নের কোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া এটা রাবিতেও কোশ্চেন এসেছিল রিসেন্ট, এই যে যে পরীক্ষাটা হলো আমাদের সামনে, গত গত পরীক্ষাটা সেক্ষেত্রে এসেছিল রাবিতে, যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আমি রাবির কোশ্চেন স্বল্প এটা দিয়েছিলাম, এটা কমন এসেছিল ভাই তোমাদের সবার, যারা অনেক পরীক্ষা দিয়েছো তারা সবাই এটা কমন পেয়েছো, আমি এটা সলভ দিয়েছিলাম তোমাদের লাস্ট লেকচারে। দেখো এই হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তই হচ্ছে ভাইয়া যে CH3CO মূলক, মানে মিথাইল কার্বনিল বলা হয় এটাকে, মিথাইল কার্বনিল। মিথাইল কার্বনিল মূলক যদি থাকে একমাত্র তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে। আচ্ছা, মিথাইল কার্বনিল কার কার আছে এখানে তুমি দেখো। এবং এছাড়া একটা করতে পারে কি, যে সকল অ্যালকোহলকে, আরেকটা কথা হচ্ছে কি, যে যে সকল অ্যালকোহলকে জারণে মিথাইল কার্বনিল উৎপাদন করে। আমি তোমাদের একটা মজার টেকনিক দিতে পারি হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য। তোমরা শুধু মনে রাখবা, সকল, আমি কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি, সকল কিটোন 2, যত প্রকার কিটোন 2 আছে সব হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। 2, অ্যালডিহাইডের ভিতরে একটাই যৌগ, সেটা হচ্ছে কি ইথানল। আর 2 নাম্বার হচ্ছে দেখো, 3 নাম্বার হচ্ছে সকল অ্যালকোহল 2, আর 4 নাম্বার হচ্ছে যে শুধুমাত্র অ্যালকোহলের ভিতরে ইথানল। একমাত্র এই 4 ধরনের যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে, আদারওয়াইজ কেউ হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারবে না ভাইয়া, শুধুমাত্র সকল কিটোন 2। কারণ তুমি দেখো এটা কেন ভাবে লিখছি, যে একমাত্র অ্যালকোহল 2 কে জারণ করলেই কিটোন 2 পাওয়া যায়, অ্যালকোহল 2 কে জারণ করলে কিটোন 2 পাওয়া যায়। আমি এখানে কথাটা লিখে দিয়েছি, দেখো যে সকল অ্যালকোহলকে জারণে যে মিথাইল কার্বনিল মূলক সৃষ্টি করে। দেখো এখানে কিটোন মূলকটা 2 নম্বরে পড়ছে না, 1 2 2 নম্বরে, তাহলে এটা কি 2 নম্বরে পড়ছে না, কিটোন 2 হচ্ছে, এই জন্য সকল কিটোন 2। আর যে কোনো অ্যালকোহলকে জারণ করলেই, অ্যালকোহল 2 কে জারণ করলে কিটোন 2 পাওয়া যায়। এবং দেখো ইথানলকে জারণ করলে ইথানল পাওয়া যায়, কানেকশনটা এদের মধ্যে আছে। এই 4 ধরনের যৌগ। তুমি প্রথমত দেখো এখানে কি আছে, প্রোপানল। আমি কি বলেছি অ্যালকোহল 2 হতে হবে, এটা আছে ইথানল। দেখো এটা কি আছে, ইথানল আছে। আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, ইথানল আছে। তারপর তুমি দেখো এখানে হচ্ছে কি, যে বেঞ্জালডিহাইড, আমাদের লিস্টে কিন্তু বেঞ্জালডিহাইড নাই, তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেই না। তারপর দেখো এটা মিস্টেক করে যে CH3 হবে, CH3 ইথানল, দেখো আমাদের লিস্টে কিন্তু ইথানল আছে, তাহলে এটাও বিক্রিয়া দিচ্ছে। তারপর দেখো এখানে কিটোন, মানে দেখো এই যে OH মূলক, দেখো CH3O মূলক চলে এসছে না, প্রোপানল 2 বা প্রোপানল, তাহলে এটা দেখো কিটোন 2 পড়ছে না, তাহলে এটাও পড়তেছে। আমাদের কোশ্চেনটা ছিল কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, একমাত্র বি দেয় না, তাহলে এখানে আমাদের অ্যানসার কোনটা হচ্ছে বি। ভাইয়া এই টেকনিকে তুমি হ্যালোফর্ম বিক্রিয়া মাস্ট বি পাবা, এই কোশ্চেন কিন্তু 100% আসবেই। তোমাদের অলরেডি এবছর 4-5টা অ্যাডমিশন পরীক্ষায় এই কোশ্চেন এসছে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না। তো সো জিএসটি তোমাদের এবং যে এইচএসটি আছে, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটার জন্য প্রস্তুতি নিও। দেখো এবার 11 নম্বর কোশ্চেনটা চলে আসো ভাইয়া, নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? আচ্ছা, আলোক সক্রিয় যৌগ হওয়ার শর্ত কি ভাইয়া? আলোক সক্রিয় যৌগ হওয়ার শর্ত হচ্ছে, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে। আলোক সক্রিয় যৌগ হওয়ার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। তো দেখতে হবে কাইরাল কার্বন মানে কি, যে কার্বনে 4টি মূলক ভিন্ন থাকে। কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনে 4টি ভিন্ন মূলক থাকে, যে কার্বনে 4টি ভিন্ন মূলক থাকে। তো লক্ষ্য করো ভাইয়া, এখানে কাইরাল কার্বনের ক্ষেত্রে আমাদের দেখো কোথায় 4টি মূলক ভিন্ন আছে। এখানে দেখো এখানে কিন্তু CH3CH আর এখানে ডাবল বন্ড, এটা আগেই বাদ।
এখানে তুমি দেখো এদিকে এই যে একটাতে এইচ মূলক আছে, একটাতে কি আছে ইথাইল, একটাতে মিথাইল, একটাতে ওএইচ, তাহলে চারটা মূলক ভিন্ন ভিন্ন পড়ছে না ভাইয়া? তাহলে এটাই হবে অ্যান্সার বি। কারণ এই যে এটাকে গাঁথনি করে লিখলে তুমি পাবা এদিকে C2H5, একদিকে পাবা এইচ, একদিকে পাবা OH, আর একদিকে পাবা CH3। তো দেখো এখানে এই অ্যালকোহলটা এটা হচ্ছে কি যে বিউটানল 2, এই বিউটানল 2 হচ্ছে কার্বন কার্বন যুক্ত, এই কার্বন কার্বন যুক্ত হওয়ার কারণে অ্যান্সার হবে এইটা। ওকে, তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনে চলে আসো, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করে? আমি কিন্তু এর আগে একটা ক্লাসে বলেছিলাম জ্যামিতিক আইসোমার প্রদর্শন তারাই করতে পারে যাদের মধ্যে দ্বিবন্ধন যুক্ত যৌগ থাকে। তো এখানে দেখো এখানে দ্বিবন্ধন নাই এবং এখানেও দ্বিবন্ধন নাই, সো এরা পারবে না ভাইয়া। তারপরে চলে আসো, এখানে দ্বিবন্ধন আছে বাট এখানে দ্বিবন্ধন নাই, একমাত্র এই যৌগের দ্বিবন্ধন আছে, সো এটা অ্যান্সার চোখ বন্ধ করে হচ্ছে। যদি একাধিক দ্বিবন্ধন থাকে, আমি বলেছিলাম যে এ পার্সে এ, এ পার্সে বি, এ পার্সে এ, এ পার্সে বি, দুই পার্সে একই পার্সে একই রকম মূলক হওয়া যাবে না। একই পার্সে একই রকম মূলক যদি না হয়, মানে এ নট ইকুয়াল টু বি, একই পার্সে যদি একই রকম মূলক না থাকে, তাহলে সেটা হবে কি জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করবে। দেখো এই কার্বনে একটাতে এইচ একটা বি আর দুটো ভিন্ন, HCl দুটো ভিন্ন আছে, তাহলে দুই পার্সে ভিন্ন আছে, আমার এখানে সি অ্যান্সার। সি কি হচ্ছে অ্যান্সার। তোমাদের দুই পার্সে একই রকম হতো এমন কোনো কথা না, মানে এ বি হতো এমন কথা না, এক কথায় দুই পার্সে দুই কার্বনের দুইটি মূলক কি কিন্তু কি থাকতে ভিন্ন থাকতে হবে, একই রকম মূলক হওয়া চলবে না। 13 নম্বর কোশ্চেন আসো, পরীক্ষাগারে সর্বপ্রথম সংশ্লেষিত জৈব যৌগের নাম কি? সবাই জানো বিজ্ঞানী ফ্রেডরিক উইলার সর্বপ্রথম ভুল করে আমাদের ইউরিয়া তৈরি করেছিল লেড সায়ানাইড থেকে, লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করতে যে আমাদের ইউরিয়া তৈরি করেছিল, কারণ PbCnO2 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করতে গিয়ে, এবং দেখো অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস PbCl2, আচ্ছা এটা তৈরি করতে যে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে তখন সেটা কি তৈরি করা হয়েছিল, CH2 বন্ড CONH2 ভাইয়া, এখানে তৈরি করেছিল ইউরিয়া, তৈরি করেছিল কি ইউরিয়া, এখানে ইউরিয়া তৈরি করেছিল। তো এটাই হচ্ছে ফ্রেডরিক উইলারের সর্বপ্রথম তৈরিকৃত হচ্ছে জৈব যৌগ। তোমরা খালি মনে রাখবা ফ্রেডরিক উইলার সর্বপ্রথম জৈব যৌগ তৈরি করেছিল, এই কারণে ফ্রেডরিক উইলারকে জৈব যৌগের জনক বলা হয়। এখন আমরা চলে আসবো 14 নম্বর কোশ্চেনে। দেখো কোনটি জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করে না বলেছে। আচ্ছা এখানে পেন্টিন 1 লেখা আছে, কখনোই 1 যৌগ পেন্টিন 1 টাইপের যৌগ, মানে অ্যালকিন 1 কখনোই জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করতে পারে না। একবার ফিক্সড মনে রাখবা, নোট করে কথাটা লিখে রাখতে পারো যে অ্যালকিন 1 জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করে না। অ্যালকিন 1 জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করে না, তাহলে অ্যালকিন 2 এর মধ্যে করবে। এখানে দেখো পেন্টিন 2 আছে আর এখানে বিউটিন 2 আছে, এই দুইটা আর হেক্সিন 3 এগুলোর মধ্যে করবে। তো আমরা পেন্টিন 2 যদি করি সি ডাবল বন্ড সি, এদিকে দেখো পেন্টিন 2 মানে কি এদিকে CH3 দিলাম আর এদিকে দেখো একটা H, আর পেন্টিন 2 এখানে CH2 1 2 3 4 5 H পেন্টিন, দেখো এখানে AB এখানে দুটো ভিন্ন পাচ্ছি। আচ্ছা এবং তাহলে এটা কিন্তু করতেছে, আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে পেন্টিন অন করতে পারবে না, আমি প্রমাণ করে দেখাচ্ছি। হেক্সিন 3 তুমি দেখো সি ডাবল বন্ড সি, এদিকে দেখো যে C2H5H, এখানে তুমি পেতে পারো C2H5H। আমি তোমাদের কিন্তু টেকনিকটা কিন্তু অলরেডি বলে দিয়েছি ভাইয়া, এটা কিন্তু টেকনিক, আমি অলরেডি টেকনিক শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে যে সকল অ্যালকিন অন কখনোই জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করতে পারে না। তো এবার দেখো বিউটিন, এটার ক্ষেত্রে সি ডাবল বন্ড সি, এদিকে CH3, এদিকে CH3, এদিকে H, এদিকে হচ্ছে H। ওকে, তাহলে এটা বিউটিন, এখানেও বিউটিন 2, দেখো এটাও জ্যামিতিক সমানুপাত প্রদর্শন করতে পারে
পারে। তাহলে এটাও এবি এবি টাইপ মিলছে না ভাইয়া? এবি এবি মিলছে। তাহলে একমাত্র পেন্টিন অন এই যোগটা দিতে পারে না, কারণ পেন্টিন অনের ক্ষেত্রে এক পাশে যে ডাবল বন্ড পড়ে ওই পাশে দুটো এইচ মূলক থাকে, দুটো এইচ মূলক থাকলে একই রকম দেখাবে। কারণ পেন্টিন অন তুমি যদি আঁকতে চাও ভাইয়া, পেন্টিন অন দেখো সি ডাবল বন্ড সি, এদিকে এইচ এদিকে এইচ, দেখো ভাইয়া এখানে এইচ পড়বে, এখানে এইচ, এখানে পড়বে C3, এইচ হচ্ছে 7H। তো একদিকে দেখো তো এইচ এইচ মূলক একই রকম দুটো মূলক পড়ে গেছে না, এই জন্য পেন্টিন অন সম্ভব না। কোনটি ইলেকট্রোফাইল? বি নাম্বার 15 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা, ইলেকট্রোফাইল হওয়ার শর্ত কি? যারা ইলেকট্রো আকর্ষী। আচ্ছা, ইলেকট্রো আকর্ষী কারা হয়? যারা ইলেকট্রন ঘাটতি থাকে। আচ্ছা, যারা ইলেকট্রন ঘাটতি থাকে তারা একটা জিনিস লক্ষ্য করবা, যারা ইলেকট্রন দাতা তারাকে বলা হয় নিউক্লিওফাইল, বা ওই জন্য সকল লিগার নিউক্লিওফাইল। এখানে দেখো এটা মুক্তজোড় ইলেকট্রন দাতা, এটাও মুক্তজোড় ইলেকট্রন দাতা, আর এটা তো হচ্ছে আমাদের কোনো দাতা গ্রহীতা কেউ না, এটা অষ্টক অলরেডি সবচেয়ে পূর্ণ আছে, তাহলে ওটা তো অষ্টক পূর্ণ আছে, তার মানে হচ্ছে না। এখানে দেখো এসও সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা প্রথম একটা ইলেকট্রোফাইল, এটা তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, এটা অলরেডি ইলেকট্রোফাইল হিসেবে গণ্য হচ্ছে। আচ্ছা, নিউক্লিওফাইল বেশি ঘনমাত্রা প্রদর্শন করলে কোনটি ঘটে? আচ্ছা, SN1 SN2 এর মধ্যে আমি একটা কথা বলেছিলাম, SN1 বিক্রিয়ায় শুধু শুধু নিউক্লিওফাইল ঘনমাত্রার উপর নির্ভর করে। আর দেখো তুমি যে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল বেশি ঘনমাত্রা আমাদের পোলারাইত অপোলারাইত। আমাদের কিন্তু দেখো যখন SN1 আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া, SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি ঘটবে? যদি আমাদের SN1 বিক্রিয়া কি বলেছে, যে সকল বিক্রিয়ার শুধুমাত্র একটি বিক্রিয়ার ঘনত্ব নির্ভর করে তাকে ক্রম 1 বলে, এবং SN1 বিক্রিয়া এক প্রথম ক্রম বিক্রিয়া, ওটা শুধুমাত্র নিউক্লিওফাইল এবং নিউক্লিওফাইলের ঘনমাত্রা নির্ভর করে। তো নিউক্লিওফাইলের ঘনমাত্রা নির্ভর করে, তাহলে ও ক্ষেত্রে দেখো যে নিউক্লিওফাইলের বেশি ঘনমাত্রা হলে প্রধানত কোনটি ঘটে? তাহলে এখানে ঘটবে SN1। নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে কি ঘটতেছে ভাইয়া? SN1। তাহলে এই হচ্ছে আমাদের পড়াইটা। তো আমরা আশা রাখি বুঝতে পেরেছি। এবার তার পরেরটাতে চলে আসো, যে পরেরটা কি বলতেছে, যে এক্ষেত্রে তুমি দেখো পেন্টানন 2 আর পেন্টানন 3 যোগ দেয় পরস্পরকে। পেন্টানন 2 আর পেন্টানন 3 শুধু কীটনমূলকের অবস্থান চেঞ্জ হচ্ছে, এদের পরস্পর মেটামার বলে। কি বলে ভাই? এদেরকে পরস্পর মেটামারিজম বা মেটামার বলে। আচ্ছা, কারণ যখন তুমি দেখবা যে কার্যকরী মূলকের দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়, তারা হচ্ছে মেটামারিজম। এখানে কিটোন কিন্তু পেন্টানন কিটোনের দ্বিযোজী কার্যকরী মূলক, এর অবস্থান চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের, এটা এই যৌগটা হচ্ছে মেটামার। এবার চলে আসো ভাইয়া 18 নম্বর কোশ্চেন যদি চলে আসো, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, যে CH3C CH2 এই যৌগটির নাম কি? আচ্ছা, এই যৌগটাকে যদি আমরা গাঠনিক করে লিখি তাহলে এটা বুঝতে পারবো। এইভাবে দেখো যে CH3C, এখানে একটা CH3, এখানে একটা CH3 এবং বন্ড CH3, 1 2 1 2 3 2 2, আমরা সর্বোচ্চ 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন, তাহলে 2 মিথাইল প্রোপেন লেখা আছে, এটা হবে না। এবার 2 2 ডাইমিথাইল প্রোপেন, যে 2 2 ডাইমিথাইল প্রোপেন, তাহলে অ্যান্সার হচ্ছে এই ডি, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এবার চলো সব ভাই 19 নম্বর কোশ্চেন, নিউক্লিওফাইল কোনটি? আচ্ছা, নিউক্লিওফাইল যারা নিউক্লিয়াস আকর্ষী। আচ্ছা, নিউক্লিয়াস আকর্ষী কারা? যারা ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে। অষ্ট সংকোচন যৌগ হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, এখানে তুমি দেখো এখানে কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অষ্ট সংকোচন যৌগ, এটা ইলেকট্রোফাইল। BF3 এটাও অষ্টক সংকোচন যৌগ, সো এটা ইলেকট্রোফাইল। এবং এটা তো যৌগ ভুল দেওয়া আছে, আমাদের NO2 হচ্ছে লিগ্যান্ড যুক্ত, এর লিগ্যান্ড যুক্ত মানে মুক্ত দাতা গ্রুপ, তাহলে এই মুক্ত দাতা গ্রুপটা হচ্ছে নিউক্লিওফাইল। এবার দেখো গতিশীল কার্যকারী মূলক সমানতা বলতে বোঝায়, গতিশীল কার্যকারী মূলক সমানতা বলতে বোঝায় কি? টোটোমারিজম। টোটো কোম্পানি ম্যানেজার মনে রাখবা, যে সারাদিন ঘুরে বেড়ায় কোনো কাজ করে না তাকে আমরা টোটো কোম্পানি ম্যানেজার বলি। তাহলে টোটোমারিজম মানে হচ্ছে ওই কার্যকারী মূলকটা তার স্থান কি করবে ভাইয়া? চেঞ্জ করবে। কার্যকারী মূলক একটা কার্যকারী মূলক থেকে অপর আরেকটা কার্যকারী মূলকে পরিণত হওয়ার পর পুনরায় ওই কার্যকারী মূলকটা ভেঙে পূর্বের কার্যকারী মূলকে চলে আসে, এই ধরনের ঘটনাকে বলা হয় টোটোমারিজম। কি বলা হয় ভাই? এটাকে
টোটোমারিজম। দেখো নিচের কোন বিক্রিয়ার নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়? একমাত্র যে সকল বিক্রিয়া ডাবলিং ঘটে, যেমন ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে না, ক্লেমেনসন বিজার, দেখো ক্যানিজারো বিক্রিয়া আছে একটা, ক্লেমেনসন হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং দেখো ফ্রিডেলক্রাফট হচ্ছে অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এখানে একটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের জোড়া লাগানো হয়। এবং দেখো যে ফ্রিডেলক্রাফট বিক্রিয়া এবং উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ বিক্রিয়ায় কোন কার্বন বন্ধন বৃদ্ধি পায় না, আমাদের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় নতুন কার্বন বন্ধন তৈরি হয়। আচ্ছা, ক্যানিজারো বিক্রিয়ার একটা জারণ এবং বিজারণ ঘটে, এক্ষেত্রে নতুন সংযোগ বিজারণ ঘটে না। তাহলে এক্ষেত্রে তুমি দেখো একমাত্র ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় একটা দেখো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড বন্ধন করে টোলুইন তৈরি করা হচ্ছে। এই যে বেনজিন একটা কার্বনের সাথে আমাদের মিথাইলের কার্বনটা নতুন একটা বন্ধন তৈরি করছে, ওটা ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মাধ্যমে সম্ভব হচ্ছে। ওকে, এবার চলে আসো ভাইয়া যে 22 নম্বর যৌগ। 22 নম্বর যৌগ হচ্ছে রেসিমিক মিশ্রণে ডি ও এল সমান অনুপাত কত? আমরা জানি রেসিমিক মিশ্রণে, আমরা সবাই জানি ভাইয়া যে রেসিমিক মিশ্রণে রেসিমিক মিশ্রণ হচ্ছে যে ডি ও এল সমানুর সমতুল মিশ্রণ। সমতুল মিশ্রণ মানে কি? সমমোলার। তাহলে একই রকম থাকবে 1:1, একবার সমানভাবে মিশে থাকবে, সেটা হচ্ছে আমাদের রেসিমিক মিশ্রণ। সমতুল মিশ্রণটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ। 23 নম্বর কোশ্চেনে চলে আসো। রান্নার জিনিসপাতি ননস্টিক আবরণ হিসাবে নিম্নের কোন পলিমারটি ব্যবহার করা হয়? রান্নার জিনিসপাতিতে টেফলন ব্যবহার করা হয় ভাইয়া, একবারে খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা 100% দিয়ে রাখো। টেফলনের মনোমার হচ্ছে, দেখো ভাইয়া টেফলনের মনোমার সি ডাবল বন্ড সি, এদিকে একটা এফ, এদিকে একটা এফ, এদিকে একটা এফ, এদিকে একটা এফ, এই হচ্ছে টেফনল। এটা হচ্ছে টেফনল মনোমার, এটা টেফনলের মনোমার। এখান থেকে তুমি যখন সি বন্ড সি এফ 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 এবং তোমরা এফটাকে এদিকে এদিকে দিয়ে দাও, এদিকে এফ দাও, এদিকে এফ দাও, এবং হাতটা তুমি যখন ফাঁকা রাখছো, এই যে হাতটা কিভাবে ফাঁকা রাখছো, এটা টেফনল যোগ হয়ে গেছে, এটা হচ্ছে টেফনল। আমাদের এটা কিন্তু টেফনল মনোমার, সি ডাবল বন্ড সি, ডাই যে 1,1,2,2 ডাই টেট্রা ফ্লোরোইথেন, এটা হচ্ছে টেফনল মনোমার। আর ওখানে ডাবল বন্ডটা ভেঙে যে এটা হচ্ছে টেফনল যোগ, এটা হচ্ছে টেফনল পলিমার, এটা টেফনল পলিমার, এটা টেফনল হচ্ছে পলিমার যোগ, এটা টেফনল পলিমার যোগ। এবার চলে আসো যে বেনজিনের নাইট্রেশনে নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়? বেনজিনের নাইট্রেশনে সবসময় নাইট্রোবেনজিন তৈরি করে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতি। তাহলে নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেখো এখানে কি আছে যে ড্রিল মানে কি? ড্রিল মানে হচ্ছে লঘু, আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো এন্ড হচ্ছে কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সবসময় আমাদের নাইট্রেশন বিক্রিয়ায় ব্যবহৃত হয়। নিচের কোন মূলকটি বেঞ্জিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়ার অর্থপ্রেরণা নির্দেশ করে? বেঞ্জিনের কোন মূলকটি হচ্ছে, দেখো নিচের কোন মূলকটি বেঞ্জিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থপ্রেরণা নির্দেশ করে? আচ্ছা, যারা অর্থপ্রেরণা, আমি একটা কথা বলেছিলাম, যদি সিঙ্গেল বন্ড থাকলে সেটা অর্থপ্রেরণা নির্দেশককারী। তাহলে সিঙ্গেল, দেখো এটা ডাবল বন্ড আছে, এটাও ডাবল বন্ড আছে, সিও এটাও ডাবল বন্ড আছে, একমাত্র OH সিঙ্গেল বন্ড যুক্ত। অ্যান্সার হচ্ছে এটা, চোখ বন্ধ করে। একাধিক ডাবল বন্ড থাকলে সেটা অ্যান্সার হবে না, যেটা হচ্ছে কি সিঙ্গেল বন্ড থাকবে সেটা সবসময় অ্যান্সার করবা, তাহলে হয়ে গেল। এবার দেখো ফ্রিডেলক্রাফট বিক্রিয়ায় প্রভাবক কোনটি? ফ্রিডেলক্রাফট বিক্রিয়া হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফ্রিডেলক্রাফট বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে সবসময় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন হোক আর অ্যাসাইলেশন হোক, সেখানে কাজ করবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার চলে আসো, টিএনটি পাওয়া যায় টোলুইনকে কি করলে? টোলুইনের নাইট্রেশন বিক্রিয়া, পর্যায়ক্রমিক নাইট্রেশন বিক্রিয়ায় আমরা টিএনটি পেয়ে থাকি। টোলুইনের নাইট্রেশন বিক্রিয়া, টোলুইনের কি বিক্রিয়া ভাইয়া? নাইট্রেশন বিক্রিয়া আমরা টিএনটি পেয়ে থাকি।
ওকে, এবার তোমরা দেখো যে এই টলুইনের নাইট্রেশন যদি করতে থাকি আমরা পর্যায়ক্রমে, এই যে দেখো টলুইন CH3, আমরা যখন নাইট্রেশন করব HONO2 30°C তাপমাত্রায়, তখন এটা প্রথমে কি হবে, যে অর্থ এবং প্যারা নাইট্রোটলুইন তৈরি করে। আচ্ছা, এই যে অর্থ প্যারা নাইট্রোটলুইন তৈরি করে, অর্থ প্যারা, একে আবার পুনরায় নাইট্রেশন করব। পুনরায় নাইট্রেশন করলে HONO2 পাচ্ছি। এখানে সবসময় কাজ করবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কাজ করবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। আবার নাইট্রেশন করলে এখানে কি হচ্ছে দেখো, যে CH3 এখানে NO2 বন্ড NO2 বন্ড NO2, এখানে NO2 পাচ্ছি, এখানে NO2 পাচ্ছি, NO2 বন্ড NO2, এই নাইট্রেশন বিক্রিয়ায় আবার একে পর্যায়ক্রমে নাইট্রেশন করলে HONO2 যদি নাইট্রেশন করি, তাহলে সেখানে কি 246 ট্রাইনাইট্রোটলুইন পেয়ে যাচ্ছি আমরা। যে এখানে NO2 মূলক, এখানে NO2 মূলক, এখানে NO2 মূলক পাচ্ছি, ট্রাইনাইট্রোটলুইন পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো বেনজিন ব্লয়ের নিষ্ক্রিয়কারী মূলক কোনটি? বেনজিন ব্লয়ের নিষ্ক্রিয়কারী মূলক হচ্ছে, সেটা হচ্ছে কি, কারা নিষ্ক্রিয়কারী হবে? যারা হচ্ছে মেটা নির্দেশককারী। আচ্ছা, মেটা নির্দেশককারী কারা? যাদের মধ্যে পাই বন্ধন রয়েছে। এখানে দেখো CH3 সিঙ্গেল বন্ড, OH এটাও সিঙ্গেল বন্ড, NH3 NH2 এটাও সিঙ্গেল বন্ড, শুধু NO2 এখানে ডাবল বন্ড রয়েছে। সো এটার যে পাই বন্ধন রয়েছে এটা হবে কি নির্দেশককারী? মেটা। আর মেটারা হচ্ছে কি নিষ্ক্রিয়কারী। মেটা নির্দেশককারীগুলো হচ্ছে নিষ্ক্রিয়কারী, মেটা নির্দেশককারী, মেটা নির্দেশককারী হচ্ছে নিষ্ক্রিয়কারী। মেটা নির্দেশককারীগুলো কি হচ্ছে? নিষ্ক্রিয়কারী ভাইয়া। সকল মেটা, মেটা কারা? পাই বন্ধন যুক্ত, এক কথায় পাই বন্ধন যুক্ত, পাই বন্ধন যুক্ত যৌগগুলো হচ্ছে মেটা নির্দেশককারী। এবার চলে আসো লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? আচ্ছা, লুকাস বিকারকের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালডিহাইড। 3 ডিগ্রির ক্ষেত্রে তুমি দেখো যে এখানে দেখো বিউটান অন অল, বিউটান 2 অল, 2 মিথাইল প্রোপান অন অল, 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল। তাহলে দেখো প্রোপান 2 অল, এখানে এটা মাত্র 3 ডিগ্রি পাচ্ছে। 3 ডিগ্রি খুব দ্রুত করে 1 ডিগ্রি। এবং লুকাস বিকারক কাকে বলে? গাঢ়, সবাই মনে রাখবা, লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। গাঢ় HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl এবং হচ্ছে কি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডকে আমরা কি বলছি? লুকাস বিকারক বলে থাকি। আচ্ছা, এখানে এটা হচ্ছে লুকাস বিকারক। আচ্ছা, এবার চলে আসো 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল। তো এখন এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি গাঢ় HCl প্লাস হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। এবং এটা কাজ করবে কি, লুকাস বিকারক 3 ডিগ্রির সাথে দ্রুত বিক্রিয়া দেয়, 3 ডিগ্রির সাথে দ্রুত বিক্রিয়া দেয় 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে। তো এখানে দেখো 2 মিথাইল প্রোপান কিভাবে পাচ্ছি? CH3 OH, এখানে CH3 দেখো 1 2 3, 2 মিথাইল প্রোপান 2 অল। তাহলে এখানে 3 ডিগ্রি পাচ্ছি না, তাহলে এটা হবে আমাদের কি হচ্ছে সবথেকে দ্রুত লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত লুকাস বিকারকের সাথে কি করে? বিক্রিয়া করে। এখানে তুমি দেখো এক্ষেত্রে যে অ্যানোড দিয়ে ইলেকট্রন কোথায় যায়?
দ্রবণে প্রবেশ করে, অ্যানোড দিয়ে ইলেকট্রন দ্রবণে প্রবেশ করে। তারপরে দেখো যে দ্রবণ ছেড়ে যায়, এটা দ্রবণ ছেড়ে যায়, দ্রবণে প্রবেশ করে এবং দ্রবণ ছেড়ে যায়, ত্রুটি নয়। অ্যানোড সবসময় ইলেকট্রন ত্যাগ করে, ওই ত্যাগ দ্রবণে প্রবেশ করে, তাহলে অ্যানোড দিয়ে দ্রবণে প্রবেশ করে, বি এ অ্যান্সার। কারণ অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে, অ্যানোডে জারণ ঘটে, ইলেকট্রন ত্যাগ করে, ওই ইলেকট্রন দ্রবণে প্রবেশ করে ক্যাথোড দ্বারে জমা হয়। তাহলে সেই জন্য আমাদের অ্যানোড হচ্ছে দ্রবণে প্রবেশ করে অ্যানোড দ্বার দিয়ে। চলে আসো এখানে যে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনটি? তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনটি? তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ হচ্ছে যেটা হচ্ছে গাঢ়, যে কোনো হচ্ছে তীব্র অ্যাসিড। এখানে অ্যাসিডিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এটাও দুর্বল অ্যাসিড, লেড অ্যাসিটেট এটাও দুর্বল, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল। তাহলে সবল অ্যাসিড আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সকল সবল অ্যাসিড এবং ক্ষার, সকল সবল অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষ লবণ তীব্র তড়িৎ বিশ্লেষক। সকল সবল অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষ লবণ তীব্র তড়িৎ বিশ্লেষক। এবং দেখো সকল দুর্বল অ্যাসিড ও ক্ষার, দুর্বল অ্যাসিড, ক্ষার ও লবণ হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক। দুর্বল তড়িৎ বিশ্লেষক, এ হচ্ছে আমাদের পয়েন্ট। চলো আসবার 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন বলা হচ্ছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তীব্র তড়িৎ বিশ্লেষক পদ্ধতিতে এত গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? ভাইয়া আমাদের ক্যালসিয়াম 2+, দেখো ক্যালসিয়াম 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ক্যালসিয়াম ধাতু জমা হয়। আচ্ছা 1 মোল যে ক্যালসিয়াম ধাতু জমা হচ্ছে, 1 মোল ক্যালসিয়াম ধাতু জমা করতে এখানে 40 গ্রাম প্রয়োজন হয়। কত গ্রাম প্রয়োজন হয়? 40 গ্রাম। তো 40 গ্রামের জন্য তো এখানে কত ফ্যারাডে লাগছে? 2 ফ্যারাডে। তো 20 গ্রামের জন্য কয় ফ্যারাডে লাগবে রে ভাইয়া? 1 ফ্যারাডে। তাহলে অ্যান্সার হবে 1 ফ্যারাডে। অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এবার চলে আসো ভাইয়া 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি যে 1.5 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে 1.5 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতব পদার্থের হাফ মোল ক্যাথোডে সঞ্চিত হলে, দেখো হাফ মোল যদি চার্জ কত, তাহলে এত ফ্যারাডে দিলে হাফ মোল হচ্ছে, তাহলে 1 মোল করে দ্বিগুণ ফ্যারাডে লাগবে। তাহলে দ্বিগুণ ফ্যারাডে লাগলে কি 1.5 × 2 = 3 ফ্যারাডে। অ্যান্সার চার্জ হচ্ছে কি 3 ছিল, কারণ 3 ইলেকট্রন গ্রহণ করতে 1 মোল জমা হয়। তাহলে দেখো হাফ ফ্যারাডে যদি হাফ মোল, 1.5 ফ্যারাডে যদি হাফ মোল হয়, তাহলে 1 মোল জন্য 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে মানে 3টা চার্জ, 3 চার্জ বিশিষ্ট ছিল, সেখানে ছিল 3 চার্জ বিশিষ্ট। এখানে চলে আসো ভাইয়া যে জিঙ্ক 2+ জিঙ্ক ও Ag+ Ag তড়িৎদ্বার দুটি বিজারণ বিভব যথাক্রমে, দেখো জিঙ্কের বিজারণ বিভব আর সিলভারের জারণ বিভব, এর দ্বার দিয়ে তৈরি করে কোষের মোট বিভব কত? আমরা বিভব শক্তি সমান আমরা জানি কি E0, অ্যানোড দ্বারা জারণ, এখানে যার দুটার বিজারণ বিভব, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড, যার বিজারণ বিভব কম সে অ্যানোড। এখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। E0 সেল বা EMF সমান E0 জিঙ্ক 2+ বসবে, জিঙ্ক 2+ প্লাস E0 হচ্ছে Ag+/Ag। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারছি, দেখো যে এক্ষেত্রে হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে কি প্লাস হিসেবে প্লাস 0.76 প্লাস
0.80 যোগ করলে কত পাচ্ছি এখানে, যোগ করলে 1.56 ভোল্ট, যোগ করলে 1.56, এখানে এটা হচ্ছে 1.56 ভোল্ট পাচ্ছি আমরা। আচ্ছা 35 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ক্যালোমেল ইলেকট্রোড, ক্যালোমেল ইলেকট্রোড নামে পরিচিত, কোনটি ক্যালোমেল ইলেকট্রোড? ক্যালোমেল ইলেকট্রোড হচ্ছে আমাদের মার্কারি থেকে মার্কারি প্লাস, মার্কারি থেকে মার্কারি প্লাস, এই যে মার্কারি যে যৌগটা আছে সেটা হচ্ছে ক্যালোমেল সেল, মার্কারি থেকে মার্কারি ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড 1 মোল KCl, এটা হচ্ছে আমাদের ক্যালোমেল সেল। ওকে, তারপর দেখো 36 নম্বর কোশ্চেনে বলছে ইনট সেল এর ধনাত্মক মানের জন্য বিক্রিয়া কি হবে? যদি ইনট সেলের মান ধনাত্মক হয় বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে ঘটবে, তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে ঘটবে, বিক্রিয়া কি হবে? স্বতঃস্ফূর্ত। ইনট সেলের মান ধনাত্মক হলে বিক্রিয়া ভাবে স্বতঃস্ফূর্ত হবে ঘটবে, আর ইনট সেলের মান যদি নেগেটিভ হয়, ইনট সেলের মান নেগেটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে ঘটবে না। এবার তোমরা দেখো যে কপারের তড়িৎ, এই দেখো কপার রাসায়নিক তুল্যাঙ্ক কত, কপারের তড়িৎ তুল্যাঙ্ক কত? তো কপার তড়িৎ তুল্যাঙ্ক হচ্ছে, আমরা যদি কি বের করতে চাই, জেড, জেড সমান কি হবে, m/em, 63.5 ডিভাইড বাই ই এর মান 2 ইন্টু 96,500, এটা ভাগ করলে, এটাকে ভাগ করলে তোমরা পাবা 0.0000329, কিন্তু তাহলে কত হবে 3 পয়েন্ট, এটা হবে 3 পয়েন্ট, এর অ্যান্সার হবে 3.29 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম্ব, কিন্তু ওটাতে 6 আছে, তাহলে অ্যান্সার হবে কোনটি নয়, এখানে কিন্তু ভুল মান মিলাচ্ছে কিন্তু পাওয়ার 6 দিয়েছে, এটি অ্যান্সার সঠিক নয়। কোনটি বিজারক? আচ্ছা বিজারক পদার্থ কি? বিজারক পদার্থ যারা ইলেকট্রন কি করে, দান করে, দান কারা করবে? আঁশ, এখানে দেখো স্টার নাশ আছে, এটা চোখ বন্ধ করে অ্যান্সার ভাইয়া। সকল আঁশযোগ্য হচ্ছে বিজারক পদার্থ। আচ্ছা পার্কোলিক অ্যাসিড যোগে কেন্দ্রীয় মূল্য জারণ মান কত? পার্কোলিক অ্যাসিড যোগে কেন্দ্রীয় মূল্য জারণ মান দেখো, এটা -8 + 1, এটা +7, তাহলে +7 অ্যান্সার হবে, এই তো +7 অ্যান্সার। আচ্ছা তারপরে কোশ্চেনে চলে আসো ভাইয়া, এখানে বলছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ জারণ মান কত? আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ জারণ মান দেখো, এখানে -8 + 1 + 7, ম্যাঙ্গানিজ +1 + 7, এখানে ম্যাঙ্গানিজ জারণ মান +7 আছে, সো এটা অ্যান্সার হবে। আমি আগে বলি ভাই এটা আমার সাজেশন মূলক ক্লাস, এগুলো তোমাদের বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা এগুলো কোশ্চেন এসেছে, আমি সেগুলো চয়েস করে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো সলভ দিচ্ছি। এবার চলে আসো হচ্ছে কি 41 নম্বর কোশ্চেন বলছে কি থায়োসালফেট আয়ন আয়োডিত, থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে যা পাওয়া যায়, যখন তুমি থায়োসালফেটকে জারিত করবা থায়োসালফাইড পাওয়া যাবে, তাহলে থায়োসালফেট থেকে সালফাইড পাওয়া যাবে, তাহলে এক্ষেত্রে তোমাকে দেখো H2SO6 পাওয়া যেত, এখানে আমাদের SO3 আছে, SO28 আছে, এখানে 2 হতো, 2 হলে এটা অ্যান্সার হবে আমাদের, এটা অ্যান্সার হবে বি H2O3, থায়োসালফেট থেকে আয়োডিন দ্বারা জারিত হয়ে থায়োসালফাইড হবে। আচ্ছা এবার চলে আসো তোমরা যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটি? আমি বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে নয় মানে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারাই হয় যাদের হচ্ছে কি থাকবে ভাইয়া, যে কারা 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 হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যাদের সি বর্ণ থাকবে, সি বর্ণ থাকবে, দেখো সি বর্ণ এখানে যোগ একটাই আছে, এটা অ্যান্সার, সি বর্ণযুক্ত যৌগ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি বর্ণযুক্ত যৌগ, সি বর্ণ যুক্ত যৌগ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ HCl ব্যতীত, HCl ব্যতীত সি বর্ণযুক্ত, দেখো সি বর্ণযুক্ত যৌগ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এর মধ্যে কি HCl ব্যতীত। এবার দেখো
যে 43 নম্বর কোশ্চেন বলছে কি তীব্র অ্যাসিডকে মৃদু ক্ষার দিয়ে প্রশমনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? তীব্র অ্যাসিডকে মৃদু ক্ষার দিয়ে কি দিয়ে? মৃদু ক্ষার দিয়ে প্রশমনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, তাহলে দ্রবণটা কি হবে? অম্লীয় প্রকৃতির। জোরজার মুলুকতার, দুটো যদি তীব্র হতো তাহলে সকল নির্দেশক কাজ করে। তীব্র অ্যাসিড তীব্র, দুর্বল ক্ষার, দ্রবণ অম্লীয়, তাহলে অম্লীয় নির্দেশক কাজ করবে, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, অম্লীয় নির্দেশক হিসেবে মনে রাখবা দ্রবণ অম্লীয় হলে অম্লীয় অম্লীয় নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। দ্রবণ ক্ষারীয় হলে থাইমল ব্লু, ক্রিসল রেড, আর হচ্ছে ফেনাপথেলিন, থাইমাল ব্লু, ক্রিসল রেড এবং হচ্ছে কি ফেনাপথেলিন। এই হচ্ছে আমার তীব্র অ্যাসিডে মৃদু ক্ষার। এবার চলে আসা হচ্ছে কি মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কোন বর্ণ ধারণ করে? মিথাইল অরেঞ্জ যদি দ্রবণটা অম্লীয় হয়, মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে লাল বর্ণ ধারণ করে। কি লাল? এখানে একটু দেখো যে সব সময় ক্ষারীয় মাধ্যমে হলুদ হবে, আর এখানে লাল বর্ণ, তো এটা হচ্ছে লাল বর্ণ, মানে তোমার হচ্ছে হালকা, এখানে কিন্তু গোলাপি লাল বলা হয়, তো এটাকে লাল ধরা হয়, লাল বর্ণ ধারণ করে। এবার চলে আসো 45 নম্বর কোশ্চেন। এখানে বলছে শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড টাইট্রেশনে উত্তম নির্দেশক কোনটি? এবার তুমি দেখো ক্ষার শক্তিশালী স্ট্রং আর অ্যাসিড দুর্বল, তাহলে একটু আগে বললাম, তাহলে এটা যদি দুর্বল হয় আর এটা স্ট্রং হয়, তাহলে দ্রবণটা কি ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, ক্ষারীয় প্রকৃতির যদি দ্রবণ হয় তাহলে ক্ষারীয় প্রকৃতির নির্দেশক কি মিথাইল অরেঞ্জ না থাইমাল ব্লু, ক্রিসল রেড, ফেনাপথেলিন। কোনগুলো আছে দেখো, মিথাইল ইয়েলো, মিথাইল রেড, ফেনাপথেলিন আছে, দেখো ফেনাপথেলিন, তাহলে অ্যান্সার হবে ফেনাপথেলিন। জোরজার মুলুকতার, যদি নিরপেক্ষ হয়, দুটাই স্ট্রং হয়, তাহলে সবগুলোই হবে কি, সবগুলো দুটাই স্ট্রং হলে সকল নির্দেশক কাজ করে তখন। আচ্ছা, এবার চলে আসো 46 নম্বর কোশ্চেন, যে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? ভাই খুব সহজ, এন সমান আমরা জানি W/m, তাহলে এখানে হচ্ছে 66, এখানে 66/44 1.5 মোল, অ্যান্সার শেষ। তাহলে আমাদের এবার তারপরে চলে আসো যে তারপরটা হচ্ছে কি 47 নম্বর কোশ্চেন, 1 মোল গ্লুকোজে কতটি অক্সিজেন পরমাণু আছে? আচ্ছা, 1 মোল গ্লুকোজে কতটি অক্সিজেন পরমাণু আছে? 1 মোল গ্লুকোজে C6H12O6, এখানে 6টা পরমাণু আছে, 6 মোল আছে। তাহলে এখানে যে 1 মোলের মধ্যে 6 মোল অক্সিজেন আছে, তাহলে 1 মোলে কয় মোল আছে? 1 মোল C6H12O6 এ 6 মোল অক্সিজেন, তাহলে এটা হবে 6 × 6.03 10⁻23, 6 × 36, তাহলে 3.6, এই যে অ্যান্সার 3.6, এটা হবে অ্যান্সার। 36 থেকে এক ঘর আগাই দেবো, 34 হয়ে যাবে। এবার দেখো 4 তুমি দেখো ভাইয়া 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অনুসংখ্যা আছে? আচ্ছা, 44 গ্রাম যদি থাকতো ভাইয়া, তাহলে 1 মোল, কথাটা বুঝবা, 44 গ্রামে 1 মোল, 1 মোল মানে 6.03 10⁻23t। আচ্ছা, আমি যদি 0.1 ঘর আগাই দিই, তাহলে 4.4, তাহলে এটাও 1 ঘর আগাই যাবে, মানে পাওয়ার একটা হ্রাস পাবে, তখন 22 হয়ে যাবে ভাইয়া। তো দেখো 6.23 10⁻22t। এবার দেখো 49, একটি জৈব যৌগের টলেন বিকারক পরীক্ষায় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে, যৌগটি কি প্রকারের হবে? একটি জৈব যৌগ টলেন বিকারক পরীক্ষায় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে, তো যৌগটি কি প্রকার হবে? আচ্ছা, টলেন বিকারকের ক্ষেত্রে যদি চকচকে সিলভার সৃষ্টি করে, তাহলে চকচকে সিলভারের ক্ষেত্রে, তাহলে কার ক্ষেত্রে হবে এটা? তো দেখো একমাত্র অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে টলেন বিকারক বিক্রিয়া করতে পারে। কার ক্ষেত্রে? অ্যালডিহাইড। টলেন বিকারক ও ফেলিং দ্রবণ
টলন বিকারক ও ফেলিং দ্রবণ, টলন বিকারক ফেলিং দ্রবণ কোন দ্রবণ রেখে দিতে পারে? যে সিলভার দর্পণ সৃষ্টি করে যৌগটি কি প্রকার? এটা হচ্ছে একমাত্র অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে, অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে 5 নম্বর দেখো, ক্লিমেনশন বিজারণ দ্বারা কার্বনিল যৌগ হতে নিম্নে কোন যৌগ উৎপন্ন করে? দেখো, ক্লিমেনশন বিজারণ দ্বারা কার্বনিল যৌগ হতে নিম্নের কোন যৌগ উৎপন্ন করে? তাহলে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দ্বারা কার্বনিল যৌগ হতে নিম্নে কোন যৌগ উৎপন্ন করে? সেক্ষেত্রে কি কোন ধরনের যৌগ উৎপন্ন করে ভাইয়া ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দ্বারা? অ্যালকেন। কি তৈরি করে? অ্যালকেন। ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা অ্যালকেন যৌগ উৎপাদন করে। এবার দেখো, SN2 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সময়ের সক্রিয়তার ক্রম কোনটি? দেখো, SN2 বিক্রিয়া যদি থাকে ভাইয়া, SN2 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সময়ের সক্রিয়তার ক্রম কি? তো SN2 বিক্রিয়া আমাদের সবসময় জানি SN2 বড়, SN2 যেহেতু বড়, ছোটটার ক্ষেত্রে ঘটবে 1 2। SN2 কার ক্ষেত্রে হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ক্ষেত্রে হয় 1 2 3। দেখো 1 2 3, এখানে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা মিথাইল হলো না। এখানে দেখো 3 2 1 সম্ভব না। এখানে দেখো মিথাইল 1 2 3, এই যে এ অ্যান্সার। মিথাইল অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং কি আছে 3 ডিগ্রি। তাহলে এ অ্যান্সার, আমাদের এ অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নাইট্রেট অনুবন্ধী অম্ল কোনটি? নাইট্রেটের অনুবন্ধী অম্ল কোনটি? নাইট্রেট যৌগ যখন অনুবন্ধী অম্ল করবে, অনুবন্ধী অম্ল মানে নাইট্রেট লবণ, যখন তোমার নাইট্রেট NO3- একটা H+ গ্রহণ করলে সালফিউরিক, এই যে দেখো এটা তৈরি করতেছে, তাহলে এটা তার হচ্ছে অনুবন্ধী অম্ল। কারণ একটা যে সকল ক্ষার প্রোটন গ্রহণ করে তার অনুবন্ধী ক্ষার বলে, তাকে অনুবন্ধী কি বলে? ক্ষার বলে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো যে এখানে আমরা নাইট্রিক অ্যাসিড পেয়ে থাকছি। তাহলে দেখো এখানে বাইসালফেট এর অনুবন্ধী ক্ষার কোনটি? বাইসালফেট এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে, সেটাই হবে যেটা হচ্ছে কি, দেখো যে এর অনুবন্ধী ক্ষারক কোনটা পড়বে? অনুবন্ধী ক্ষারক মানে কি? প্রোটন ত্যাগ করার পর বাইসালফেট, দেখো HSO4 2- একটা প্রোটন ত্যাগ যদি করে দেয় তাহলে SO4 2- তৈরি করবে, SO4 2- তৈরি করবে। তো SO4 2- যদি তৈরি করে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হচ্ছে? দেখো এই ক্ষেত্রে আমাদের, তাহলে একটা প্রোটন ত্যাগ করার পর, এটা যেহেতু প্রোটন ত্যাগ করেছে তাহলে এটা অ্যাসিড, প্রোটন ত্যাগ করলে সেটা যদি অ্যাসিড হয় তাহলে সেটা হচ্ছে, এটা তার অনুবন্ধী কি হবে? ক্ষার। তাহলে এখানে সালফেট চলে আসবে, দেখো যে SO4 2- হবে। এই যে SO4 2- এটা অ্যান্সার, এ অ্যান্সার হচ্ছে। এবার দেখো যে 4 নম্বর কোশ্চেন, এসআই এককে সার্বজনীন গ্যাস দ্রুবকের মাত্রা কত? এসআই এককে সার্বজনীন গ্যাস দ্রুবক আর, সার্বজনীন গ্যাস দ্রুবক আর এর একক হচ্ছে এসআই এককে আর সমান কি? PV/কি NRT, PV/T। তাহলে এটা কাজ জুল পার কেলভিন, তাহলে এখানে পড়বে জুল পার কেলভিন পার মোল, দেখো জুল পার কেলভিন পার মোল হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো 55 নম্বর কোশ্চেনে বলছে ভাইয়া কি, যে আদর্শ উষ্ণতা ও চাপে, মানে আদর্শ তাপ ও চাপে 1 লিটার অক্সিজেনের ওজন কত? ওজনের আদর্শ 1 লিটার ওজন কত? তাহলে এখন দেখো আমরা সবাই জানি 22.4 লিটার মানে কি 1 মোল। আদর্শ তাপে 1 মোল সমান, দেখো 1 মোল সমান হচ্ছে কি অক্সিজেনের ওজন। আচ্ছা, অক্সিজেন জন বলছে, তার কত গ্রাম পড়ছে? 16 গ্রাম। তাহলে আমাকে বলেছে 1 লিটারের জন্য কত হবে? তাহলে 16কে 22.4 দা ভাগ, 16কে 22.4 দা ভাগ করলে তুমি এটা কত পাবা? 0 সামথিং। 0 কোনটা বসবে? তো এটা তো আমাদের 0 কি 16, তাহলে 160, 160 ধরে নি 0, তাহলে 160কে 22 দা ভাগ করলে মোটামুটি দেখো যে 8 এর সাথে সামথিং হয়। এই যে দেখো বি অ্যান্সার। সো অ্যান্সার হবে কি বি। ওকে। আচ্ছা, এখানে অক্সিজেনের ওজন বলেছে, তাহলে অক্সিজেন যদি গ্যাস বলে তাহলে 14.2, অ্যান্সার এটা হবে না।
আমাদের অক্সিজেন গ্যাস এখানে 22.4 লিটার, এটা দেখো ভাইয়া এটা ভুল হচ্ছে, এখানে 16, এটা 32 গ্রাম হবে, অক্সিজেন মানে 32 গ্রাম, তাহলে এটা 32, এটা হবে 32, 32 হলে অ্যান্সার হবে কোনটা দেখো, যে ওকে অ্যান্সার এটা ভুল আছে ভাইয়া। এবার এটার অ্যান্সার হবে আমাদের এইটা। এখন দেখো কারণ হচ্ছে এখানে 22.4 লিটার, 22.4 লিটার সমান 1 মোল, আর 1 মোল সমান হচ্ছে এখানে, এখানে হচ্ছে 32 গ্রাম, 32 গ্রাম মানে হচ্ছে 32 ডিভাইড বাই 22.4, এটা যে 1.42 গ্রাম, এই হচ্ছে অ্যান্সার এটা। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ ধ্রুবক কি নির্দেশ করে, এটা রাবিতে কোশ্চেন এসেছিল, দেখো আমি কিন্তু এগুলো আগের কোশ্চেন ভাইয়া, দেখো এটা রাবিতে কোশ্চেন এসেছিল, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ ধ্রুবক কি নির্দেশ করে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ ধ্রুবক হচ্ছে যে অণুর আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ, অণুর গতি, গ্যাসের আন্তঃআণবিক আমি আকর্ষণ বলে রেখেছিলাম ভাই, গ্যাসের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। এবার 17 নম্বর কোশ্চেনে দেখো, 17 নম্বর কোশ্চেনে বলছে কি 5 লিটার আয়তনের পাত্রে একটি গ্যাস কত ভাইয়া দেখো, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলের চাপে আবদ্ধ আছে, তাপমাত্রা আর কত বাড়ালে গ্যাসের আয়তন 1.5 গুণ বৃদ্ধি পাবে। এখন দেখো 5 লিটার আয়তনের পাত্রে একটি গ্যাস সাধারণ তাপমাত্রায় আছে, 1 বায়ুমণ্ডলের চাপে আবদ্ধ আছে, তাপমাত্রা আর কত বাড়ালে গ্যাসের আয়তন 1.5 গুণ বৃদ্ধি হবে, যা ছিল তার 1.5 গুণ হবে। তো এখন দেখো ভি 1.5 গুণ কি বলেছে, বৃদ্ধি পাবে, তো ভি অন সমান যদি ভি বা 5 লিটার ধরি, তাহলে ভি টু সমান হচ্ছে কি ভি প্লাস 1.5 ভি মানে আড়াই ভি পাচ্ছি, তাহলে দেখো এখানে আর 1.5 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 1.5 গুণ বৃদ্ধি 1.5 ভি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কি 2.5 ভি পাচ্ছে। আচ্ছা আমাদেরকে আয়তন কত গুণ বৃদ্ধি পেয়েছে, 1.5 গুণ, তাহলে তাপমাত্রা দেখো যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তাহলে অতএব দেখো T2 সমান আমরা পাচ্ছি কি যে T2 সমান হচ্ছে V2 ইন্টু T1 ডিভাইড বাই V1, V2 সমান 2.5 ইন্টু হচ্ছে 2.5 ইন্টু 300, 300 কে আমি এখন যদি গুণ করি আমার এই ক্ষেত্রে কি আসছে দেখো ভাইয়া, 300 কে আমরা যদি 1.5 গুণ বৃদ্ধি পাই, আচ্ছা 1.5 গুণ বৃদ্ধি পাই বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট সিস্টেমে আসতে পারি যে 154 127 327 দ্বিগুণ হলে 27 1.5 গুণ হচ্ছে, তাহলে 300 দেখো, আচ্ছা 3 দুগুণে 6, 750 কেলভিন, আচ্ছা তাপমাত্রা আর কত বাড়ালে, আচ্ছা 750 কেলভিন আছে, তাহলে আমার এখানে কি দেখো 750 কেলভিন ছিল, তাহলে 750 কেলভিন মাইনাস হচ্ছে 300 বাদ দিলে, তাহলে 400 কেলভিন 450, ও 1.5 গুণ, ওখানে ওই 1.5 গুণ না, এখানে V2 হচ্ছে 1.5 হবে, 1.5 বৃদ্ধি 1.5 গুণ বৃদ্ধি পাবে, 1.5 গুণ বৃদ্ধি পাবে এখানে বলা হয়েছে, তাহলে এটা 1.5 400, এখানে হচ্ছে 1.5 দিয়ে গুণ দাও ভাইয়া 1.5, তাহলে এটা পাবো তোমরা 450 মাইনাস 300, তাহলে 150 অ্যান্সার হচ্ছে, তাহলে 150 অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে ভাইয়া। দেখো 1.5 গুণ বৃদ্ধি মানে কি, V2 সমান হচ্ছে কি V2 সমান হচ্ছে 1.5 ভি, V1 বাই দেখো V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তাহলে T2 সমান কি হবে V2 ডিভাইড বাই T1, তাহলে V2 কত পাচ্ছে এখানে, এটা পাচ্ছে V1 V2 কাটা যাচ্ছে, তাহলে 1.5 কে 400 400 আর আগে ছিল 300, এই যে 27 ডিগ্রি 300 ছিল, 300 বাদ দিলে কত হয়, 300 কেলভিন বাদ দিলে 150 কেলভিন পাওয়া যায়, 150 কেলভিন বা 150 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অ্যান্সার হচ্ছে এ। লোহার সিলিন্ডারে প্রবল চাপে রক্ষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস ধাতব নলের মুখ সরু ছিদ্র পথে নিঃসরণ করলে সাদা শুষ্ক বরফের দানা প্রাপ্তি কোন প্রভাবের ফলে ঘটে, তাহলে দেখো ভ্যান ডার ওয়ালস প্রভাব আর বিক্রিয়ার বেগ প্রভাব, জুল থমসন প্রভাব। লোহার সিলিন্ডার
প্রবল চাপে রক্ষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস ধাতব নলের সৌরছিদ্র পথে, এটাকে বলা হয় প্রাপ্তি হলে এটাকে জুল থমসন প্রভাব বলে। এটাকে বলে সৌরছিদ্র পথ দিয়ে জুল থমসন প্রক্রিয়া। যে সৌরছিদ্র পথে সজোরে গ্যাস নিঃসরণ করে, সৌরছিদ্র পথে সজোরে গ্যাস নিক্ষেপ করে আমাদের তাপমাত্রা হ্রাসকরণকে হ্রাস করে আমাদের এই প্রক্রিয়ার নাম হচ্ছে জুল থমসন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জুল থমসন প্রক্রিয়া। তারপরে দেখো ভাইয়া 59 নম্বর কোশ্চিন, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস না মাইনাস হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 কেলভিন। আচ্ছা, তো এখানে দেখো, এখানে -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসো ভাইয়া, বোল্টজম্যান ধ্রুবকের একক কি? বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে, বোল্টজম্যান ধ্রুবককে প্রকাশ করা হয় কে দ্বারা? কে সমান হচ্ছে R/N। R/N এ মানে প্রতি, ওটা ছিল কি আর মানে প্রতি মোলের জন্য, প্রতি টির জন্য, তাহলে জুল পার কেলভিন পার মলিকুল। তাহলে এখানে শুধুমাত্র বসবে, ওপরে ছিল কি জুল পার কেলভিন পার মোল, এই পার মোল উঠে পার মলিকুল হবে, পার মলিকুল মানে প্রতিটি। তাহলে এখানে যদি প্রতিটি যদি না থাকে পার মলিকুল, তাহলে অ্যান্সার হবে জুল পার মোল, কারণ এটা হচ্ছে জুল পার মোল মানে কি শুধু প্রতিটি সংখ্যা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার চলে আসছে আমাদের জন্য, দেখো আমাদের জন্য এই অ্যান্সারটা আসছে কত? জুল পার কেলভিন পার মোল। দেখো জুল পার মোল চলে আসবে, জুল পার কেলভিন পার মোল ছিল, পার মোল আউট, সরি বোল্টজম্যান ধ্রুবক একক হচ্ছে জুল পার কেলভিন হবে অ্যান্সার। তো এখানে কেলভিন তো নাই, জুল পার মোল পার কেলভিন, সো এখানে অ্যান্সারই নাই ভাইয়া, মিস্টেক, ব্ল্যাঙ্ক। এটা একক হচ্ছে জুল পার কেলভিন পার হচ্ছে মলিকুল, সো এখানে নাই, সো অ্যান্সার নাই। জুল পার মোল আছে, জুল পার কেলভিন হবে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় কোনটি? আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী নয়? অ্যাসিড বৃষ্টির জন্য আমরা সবাই জানি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস, তাহলে HCl দায়ী নয়। সো অ্যান্সার হচ্ছে আমাদের এ, কারণ দেখো আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অ্যাসিড বৃষ্টি জন্য দায়ী অ্যাসিড 3টি ভাইয়া, একটা সালফিউরাস H2SO3, একটা H2SO4, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই 3টা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এবার চলো 62 নম্বর কোশ্চেন বলছে কি, কোন গ্যাসের অণু আরএমএস বেগ সি হলে, আরএমএস বেগকে সি দ্বারা প্রকাশ করতে পারি, সি সমান কি হবে? সি সমান আরএমএস বেগ √3RT/m। 3RT/m কি, তাহলে 3PV/m হবে nRT, তাহলে 3PV/m, এটা হচ্ছে অ্যান্সার, 3PV/ হচ্ছে m। আচ্ছা, এসটিপিতে এত লিটার অণুর সংখ্যা কত? আচ্ছা, এসটিপিতে আমরা জানি কি 22.4 লিটার মানে হচ্ছে 6.03 10⁻23T। আমরা যদি দশমিক একবার আগাই দিই, তাহলে এখানে পাওয়ার একটা কমে যেয়ে 6.023 10⁻22T হবে, কারণ দশমিক আমি এক ঘর আগাই দিয়েছি, এখানে এক ঘর আগাই গেছে দশমিক। যখন তোমার দশমিক এক ঘর আগাই যাচ্ছে, পাওয়ার একটা কমে যাবে, 23 থেকে হয়ে যাবে 22। তো 22 যেটা অ্যান্সার, সেটা অ্যান্সার হবে এই যে বি, এখানে এটা অ্যান্সার। 64 নম্বর কোশ্চেনে চলে আসো ভাইয়া, কোনটি লুইস অ্যাসিড? আচ্ছা, লুইস অ্যাসিড হওয়ার শর্ত আমি একটু আগে বলেছি, লুইস অ্যাসিড কারা হবে? যারা হচ্ছে মুক্ত ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, মুক্ত ইলেকট্রন গ্রহণ করে কারা? সকল অষ্ট সংযোজন যৌগ। আচ্ছা, অষ্ট সংযোজন যৌগ কারা? গ্রুপ 13 হ্যালাইড, গ্রুপ 13 হ্যালাইড লুইস অ্যাসিড ও ইলেকট্রোফাইল এই দেখো গ্রুপ টেকনিকটা দেখো, গ্রুপ 13 হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম, বোরন ক্লোরাইড, বোরন ফ্লোরাইড, এই যে প্রত্যেকটা গ্রুপ 13 হ্যালাইড গুলো হচ্ছে ওরাই লুইস অ্যাসিড, আর যারাই লুইস অ্যাসিড তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, তারপরে চলে আসো ভাইয়া 65 নম্বর কোশ্চেন, 7 গ্রাম নাইট্রোজেন ও 8 গ্রাম অক্সিজেন মিশ্রণে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত? খুব সহজ কথা, এখানে তুমি দেখো নাইট্রোজেন এবং 8 গ্রাম, তো এক্ষেত্রে মোল ভগ্নাংশ কত আসবে? 7/28 ডিভাইড বাই 7/28 প্লাস
8/32, ওপরে 0.25, নিচে 0.25 প্লাস 0.25, তো 0.25 তাহলে প্লাস হাফ কাটা গেলে কি থাকছে এখানে, একটা একটা 0 কাটা গেলে 1/2 থাকছে। 1/2 মানে কি বোঝাচ্ছে 0.5 মোল ভগ্নাংশ, 0.5 চলে আসছে। তার মোল ভগ্নাংশ 0. কত বসছে দেখো 0.5 অ্যান্সার চলে আসতেছে। একটি অজানা, দেখো একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক। একটি অজানা গ্যাসের ব্যাপনের হার মিথেনের ব্যাপন হারের কি অর্ধেক। তাহলে অজানা গ্যাসটির, দেখো অজানা গ্যাসটির আণবিক ভর, অজানা গ্যাসটির আণবিক ভর কত, ব্যাপন মিথেনের ব্যাপন হারের অর্ধেক যদি হয়, যে আর মিথেন এম সমান এক্স হলে আর এ সমান x/2। তাহলে অতএব তাহলে আমরা লিখতে পারি কি আর এ মিথেন সমান √MM/MA। তাহলে দেখো অতএব mm সমান RA/RM² ইন্টু, দূর আমার লাগবে তো আর এম এ, তাহলে উল্টে দিতে পারি আমরা। তাহলে এম এ সমান উল্টে দিলে কি লিখতে পারি যে RA² MM, RM তাহলে এক্স, তাহলে এক্স তাহলে উপরে হচ্ছে ধরো 1, এটা হচ্ছে হাফ, তাহলে উল্টে যে 2 এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কি 16, তাহলে কি হচ্ছে 4 × 16, 4 × 16 মানে কি 4 16 64, অ্যান্সার হবে 64, অ্যান্সার হবে 64, 4 16 64। আচ্ছা, যেহেতু এখানে দেখো ব্যাপন হার অর্ধেক বলেছে, তাহলে কি 4 দিয়ে গুণ, হাফ, হাফটা কি হাফ অর্ধেক, তাহলে বাড়বে, তাহলে হাফের উপরে স্কোয়ার, তাহলে কি 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 64, শর্টকাটে করা যায় এটা। আচ্ছা, কোনটি হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ? আচ্ছা, কৃত্রিম প্রিজারভেটিভ কোনটি হবে, যে কৃত্রিম প্রিজারভেটিভ তারা হবে সেটা হচ্ছে কি যে সোডিয়াম বেনজয়েড, বাকি সবগুলো হচ্ছে এই যে সরিষার তেল এবং চিনি হচ্ছে এরা প্রাকৃতিক প্রিজারভেটিভ, শুধুমাত্র হচ্ছে সয়াবিন বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড এটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। আচ্ছা, অক্সিডেশন সময়ের শক্তির ক্রম কোনটি? আমরা জানি অক্সিডেশনের ক্ষেত্রে যার মান বেশি সে শক্তিশালী অ্যাসিড, তাহলে এখানে +7 আছে, এটা +5, এটা এখানে +6, এটা ভুল আছে। দেখো এইটা রাইট অ্যান্সার আছে, দেখো +7 আছে এখানে +6 +5, এটা +4, তাহলে আমাদের ডি নাম্বার সঠিক অ্যান্সার আছে। কয় নাম্বার আছে ভাইয়া? দেখো ডি নাম্বার সঠিক অ্যান্সার। এবার তারপরে চলে আসো 69 নম্বর কোশ্চেন, HCl অ্যাসিডের 0.1 মোল দ্রবণের পিএইচ কত? আচ্ছা, পিএইচ, তো আমরা পিএইচ সমান হচ্ছে -log H প্লাস আয়নের ঘনমাত্রা, এক্ষেত্রে হচ্ছে -log 0.1, তাহলে পিএইচ হবে 1, এর পিএইচ হবে 1, পিএইচ 1। এখানে তুমি দেখো যে 4.9% সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত, তো এটার ক্ষেত্রে পিএইচ তোমরা সহজে বের করতে পারবা। পিএইচ সমান কি বলেছিলাম -log S গুণিত E। আচ্ছা, এখানে তো S নাই, এসটা আগে বের করবো, S সমান 10x/m, এটা গত ক্লাসে পড়লাম আমরা 10x, তাহলে এটা আবার দিয়েছি 4.9 ইন্টু, তাহলে বুঝো কত ইম্পর্টেন্ট 98, তাহলে 0.5 ইন্টু 2, তুল্য সংখ্যা 2, দেখো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, তাহলে এখানে হচ্ছে log 1 হবে, log 1 এর মান 0, তাহলে এখানে পিএইচ এর মান হবে 0, কারণ log 1 এর মান হচ্ছে 0। এখান থেকে নাম্বার কোশ্চেন দেখো অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিটিক অ্যাসিডের এর জলীয় দ্রবণে হচ্ছে CH3COO এর যোগ করলে দ্রবণে, দেখো CH3COO এর জলীয় দ্রবণে CH3COON এ যোগ করলে দ্রবণটা কি হবে? আচ্ছা, এটা হচ্ছে একটা কি যে এর জলীয় দ্রবণে যদি তার লবণ ব্যবহার করি, তাহলে তার হচ্ছে কি এই যে সংখ্যা বাড়বে, পিএইচ কমবে, কোনটি নয়। জলীয় দ্রবণে তার লবণ যোগ করলে এক্ষেত্রে
কোনটি ঘটবে না। অ্যান্সার হচ্ছে কোনটি নয়, কারণ আমাদের এটাতে অ্যাসিড নিরপেক্ষ। এখানে যদি আমি লবণ যোগ করি তাহলে তার এইচ প্লাসের বাড়ার কোনো চিন্তা ভাবনা নাই। সো এইচ প্লাস চেঞ্জ যদি না হয় তাহলে পিএইচ বাড়বে না, পিএইচ কমবে না। সো আমাদের এখানে কোনটি নয় অ্যান্সার হবে। হেবারোস পদ্ধতিতে দেখো, হেবারোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন সবচেয়ে বেশি হয় কোন শর্তে? আচ্ছা, আমরা সবাই জানি হেবারোস প্রণালী একটা হচ্ছে তোমার হচ্ছে কি যে তাপ উৎপত্তি প্রক্রিয়া, তাপমাত্রা উৎপত্তি প্রক্রিয়া, এবং এখানে কি গ্যাসীয় মৌলসমূহের পার্থক্য রয়েছে। তো আমাদের হেবারোস প্রণালীটি কাজ করছে N2 প্লাস 3H2 2 অ্যামোনিয়া। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ডেল এইচ এর মান হচ্ছে -92.2 কিলোজুল পার মোল, 2 কিলোজুল পার মোল। এক্ষেত্রে আমাদের করণীয় কি দেখো, এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে টোটাল যে সিস্টেমটা রয়েছে এখানে চাপে দেখো, এখানে কি 4 মোল আছে, এখানে 4 মোল আছে, এখানে হচ্ছে আমাদের 2 মোল। তো আমাদের 4 মোল থেকে 2 মোল তৈরি করছে, চাপ এখানে বাড়াতে হচ্ছে, চাপ বাড়াতে হচ্ছে, এবং তাপ উৎপত্তি বিক্রিয়ার তাপমাত্রা কমাতে হবে। বেশি চাপে কম তাপমাত্রা, বেশি চাপ কম তাপমাত্রা, সেটা হচ্ছে ডি অ্যান্সার। কারণ এখানে চাপ বাড়াতে হবে, কারণ বিক্রিয়কের মূল সংখ্যা বেশি আছে, উৎপাদের মূল সংখ্যা কম আছে। চাপ বাড়লে উৎপাদ বৃদ্ধি পাবে, আর যেহেতু বিক্রিয়ার তাপ উৎপাদী, তাপমাত্রা আমাদের কমাতে হবে। ওকে, নিম্নের কোন অণুটি রৈখিক? আচ্ছা, রৈখিক মানে হচ্ছে কি যেটা কোনটা সরলরৈখিক ভাবে আছে। কার্বন ডাই অক্সাইড দেখো, ডাই এটা সরলরৈখিক ভাবে আছে, এবং এস ডাবল বন্ড। তো এখানে তুমি এস এর ক্ষেত্রে এই যে এটা মুক্ত ইলেকট্রন প্রভাব থেকে যায়, যে কারণে এটা থাকে না। এবং দেখো সরলরৈখিক শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সংকরণ এসপি, এখানে কার্বনের সংকরণ এসপি, যে কার্বনের সংকরণ হচ্ছে এসপি, সরলরৈখিক। আচ্ছা, প্রথম আয়নীকরণ শক্তি বৃদ্ধি সঠিক কোনটি? আচ্ছা, প্রথম আয়নীকরণ বেশি, তাহলে প্রথম আয়নীকরণ শক্তি বৃদ্ধি বা আয়নীকরণ শক্তি বৃদ্ধি সঠিক ক্রম হচ্ছে সব থেকে আয়নীকরণ শক্তি কোনটি বেশি? তুমি দেখো আয়নীকরণ শক্তি সব থেকে বেশি পাওয়া যায় কোনটির ক্ষেত্রে? আচ্ছা দেখো তো ভাইয়া, আয়নীকরণ শক্তি সবার আগে প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে নিষ্ক্রিয় গ্যাস নাই, এই দুটোর মধ্যে সবার আগে নিষ্ক্রিয় গ্যাস নাই। সো এখানে বেরিলিয়াম। আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি সব থেকে ডান দিকে বেশি, ডান দিকের মধ্যে সবার আগে আসবে কে হিসেবে? ফ্লোরিন। ফ্লোরিন তো অপশনে নাই। তারপর হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন কোনটাতে বেশি আছে দেখো, এক্ষেত্রে নাইট্রোজেন, তারপর অক্সিজেন আছে, সুন্দর কথা, তারপর কার্বন। বোরন এবং বেরিলিয়ামের মধ্যে বোরনের থেকে বেরিলিয়ামের বেশি। ঠিক আছে, তাহলে অ্যান্সার বি। আমরা জানি গ্রুপ হচ্ছে, আমরা সবাই জানি মোটামুটি যে গ্রুপ 15 এবং 16-র মধ্যে গ্রুপ 15 আয়নিক শক্তি বেশি, এবং 2 এবং 3-এর মধ্যে 2 এর বেশি। এখানে ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম বোরনের মধ্যে, বোরন বেশি, বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, আর অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি। তাই এটা অ্যান্সার দেওয়া হয়েছে প্রশ্ন। এবার তুমি দেখো যে 75 নম্বর কোশ্চিন, আমরা 75 নম্বর কোশ্চিনে যদি আসি, যে 9, 10, 11, 17, 9, 10, 11, 17 এবং 18 পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলসমূহের মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক? কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক? দেখো 9, 10, 11 এবং হচ্ছে কি 17 এবং 18, 11, 17, 18 এবং এই পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলগুলোর মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক? আচ্ছা, কোনটি সর্বাধিক ধনাত্মক হবে? এদের মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে যে 11 সোডিয়াম। তীব্র হচ্ছে কি 11 সহজে প্রোটন ত্যাগ করতে পারে, তাই তীব্র তড়িৎ ধনাত্মক, কারণ এটা নিষ্ক্রিয়, এটা ক্লোরিন নিষ্ক্রিয়, আবার ফ্লোরিন, তাহলে 11 তীব্র তড়িৎ ধনাত্মক। বরফের মধ্যে কি বন্ধন বিদ্যমান? বরফের মধ্যে আয়নিক, সমযোজী, হাইড্রোজেন এবং সন্নিবেশ। বরফের মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ধন বিদ্যমান রয়েছে। বরফের মধ্যে একটা অণু আরেকটা অণুকে পানির মধ্যে কি আকর্ষণ করতে পারে? তাহলে এখানের মধ্যে কি রয়েছে? হাইড্রোজেন বন্ধন বিদ্যমান রয়েছে। আচ্ছা, তারপরে দেখো 27 নম্বর কোশ্চিন, লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, বোরন 3 প্লাস, কার্বন 4 প্লাস এর পোলারিত করার ক্ষমতার ক্রম কি? পোলারিত হওয়ার ক্ষমতার ক্রম সব থেকে পোলার আয়ন বেশি কোথায়, বা পোলারিত হওয়া। আচ্ছা, আমরা জানি 4 সংখ্যা বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পায়। তো সব থেকে পোলার আয়ন বেশি হচ্ছে কার? কার্বন, বেরিলিয়াম, লিথিয়াম, বোরন। তাহলে এখানে দেখো, এখানে এদিকে আছে দেখো কার্বন, বেরিলিয়াম, লিথিয়াম, বোরন। এখানে হচ্ছে পোলারিত হওয়া সবগুলো 10-এ আছে। সবগুলো 10 থাকলে কোনটার ক্ষেত্রে? কার্বন, লিথিয়াম, পোলারিত হওয়া, পোলারিত। তাহলে এর মধ্যে সব থেকে আকারে ছোট কি? কার্বন 4 প্লাস, তারপরে বোরন, তারপর হচ্ছে কি বেরিলিয়াম। তাহলে কার্বন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, এই যে এটা অ্যান্সার।
তাহলে এ অ্যান্সার হচ্ছে। কোনটা অ্যান্সার হচ্ছে? এ। সবার আগে কি কার্বন, কার্বন 4 প্লাস আকার ছোট, পোলারাইজ চার্জ ঘনত্ব বেশি আছে, তারপর 3, তারপর 2, তারপর হচ্ছে 1। তারপর চলে আসা হচ্ছে 78 নম্বর কোশ্চেন। 78 নম্বর, N2 অণুতে কি ধরনের সংকরণ বিদ্যমান? N2 অণুতে N ট্রিপল বন্ড N কি ধরনের সংকরণ এখানে বিদ্যমান? জানো ভাইয়া? খুব সহজ। এখানে একটা সিগমা, দুটা পাই, এখানে একটা করে মুক্তজোড় আছে। সো আমাদের শর্তটা কি বলেছিলাম? একটা হাইব্রিডেশন নাম্বার হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন। মুক্তজোড় ইলেকট্রন প্লাস সিগমা হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইব্রিডেশন নাম্বার, তাহলে মুক্তজোড় ইলেকট্রন একটা, একটা হাইড্রোজেন 2, তাহলে এটা সংকরণ হবে sp, এ সংকরণ। অথবা তুমি কি করতে পারো, N2 এর ক্ষেত্রে তোমরা সবাই জানো যে আমরা যদি এভাবে বের করি, এর কেন্দ্রীয় মৌলের বৈশিষ্ট্য N2 5টা আছে, 5, এখানে হচ্ছে কি ওই অনুযায়ী হবে না। সো এটা আমরা যেটা করলাম, মুক্তজোড় প্লাস ইলেকট্রন sp সংকরণ হবে। কোন যৌগটি সর্বাধিক সমযোজী প্রকৃতির? কোন যৌগটি সর্বাধিক সমযোজী প্রকৃতির? সর্বাধিক সমযোজী প্রকৃতির হচ্ছে কি, যে আমাদের পোলারাইন দেখতে হবে। পোলারাইন শব্দ সব বুঝতেই পাচ্ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে মিথেন সর্বাধিক সমযোজী, দুটাই অধাতু আছে, এটা হচ্ছে সর্বাধিক সমযোজী, পড়ার কিছু নাই। এবার দেখো প্রোপাইনে, আমরা চলে আসছি হচ্ছে প্রোপাইনে সিগমা বন্ধন এবং পাই বন্ধন এর সংখ্যা কত? প্রোপাইনে সিগমা এবং পাই। প্রোপাইন, তুমি প্রোপাইন যৌগ যদি যাও, অ্যালকাইন প্রোপাইন CH3 C ট্রিপল বন্ড CH, এখানে একটা সিগমা, দুটা সিগমা, তিনটা, আর 3 3 6টা, ছটা সিগমা আছে আর দুটা পাই, 6টা সিগমা, দুটা পাই, এই হচ্ছে কথা। আর যদি যৌগ লিখতে হয় প্রোপাইন C3 3 2 6 6 2 বাদ 4, মোট পরমাণু কয়টা? 7টা, তাহলে সিগমা হবে কয়টা? একটা কম, 6টা। তোমাদের মোট পরমাণু থেকে কি বলেছিলাম আমি একটা লেকচার আছে ভাই এগুলোর উপরে। সিগমা বন্ধন সমান হচ্ছে মোট পরমাণু -1। তুমি দেখো এখানে মোট পরমাণু আছে 7টা প্রোপাইনে, একটা কম সিগমা 6টা অপশনে একটাই আছে, সেটা চোখ বন্ধ করে অ্যান্সার। গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বনের সংকরিত অরবিটাল আকৃতি কেমন হবে? সংকরণ অরবিটাল গ্রাফাইট এর ক্ষেত্রে sp2, গ্রাফাইট হচ্ছে sp2, আর হিরক হচ্ছে গ্রাফাইট sp2, এবং হচ্ছে হিরকের ক্ষেত্রে বা হিরকের ক্ষেত্রে হচ্ছে sp3। 82 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে বন্ধন কোণ সবচেয়ে বড়? বন্ধন কোণ দেখো সব থেকে বেশি হচ্ছে কোথায়? পানি হচ্ছে 104.5, মিথেন 109.5, এবং অ্যামোনিয়া 107 ডিগ্রি, এবং NH3 ভুল যৌগ। সো আমাদের সব থেকে বেশি হচ্ছে মিথেন। এটা এবার কোশ্চেন এসেছিল রাবিতে, এগুলো সব কিন্তু আমার রাবির স্পেশাল কোশ্চেন, এই কোশ্চেন ছিল। নিচে দেখো 83 বলছে কি, নিচের কোনটিতে অবস্থান্তর মৌল নয়? আচ্ছা, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? তাহলে অবস্থান্তর মৌল নয় কোনটি? দেখো ফেরাম, বেরিয়াম, টাইটেনিয়াম, লেড, এদের মধ্যে অবস্থান্তর মৌল নয় হচ্ছে বিরিয়াম। এটা হচ্ছে এস ব্লক মৌল। কি ব্লক মৌল? এটা এস ব্লক মৌল। সোডিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়নগুলোর ব্যাসার্ধের ক্রম কি? সোডিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের মধ্যে দেখো ভাইয়া ব্যাসার্ধের ক্রম হচ্ছে F2 মাইনাস, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, বোরন মাইনাস। তাহলে ব্যাসার্ধ, আমি কিন্তু একটা ব্যাসার্ধের ক্রম বলেছিলাম সম ইলেকট্রনের ক্ষেত্রে। কি বলেছিলাম তোমাদের বলো তো গত ক্লাসে? সম ইলেকট্রনের ক্ষেত্রে আগে আসবে অ্যানায়ন, তারপরে হচ্ছে পরমাণু, তারপরে হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন, পরমাণু, ক্যাটায়ন। তাহলে সবার আগে অ্যানায়ন, তো অ্যানায়ন, তারপর হচ্ছে পরমাণু, ক্যাটায়ন সম ইলেকট্রনের ক্ষেত্রে। এদের মধ্যে দেখো, এদের মধ্যে সম ইলেকট্রন, এটা অ্যানায়ন আগে, ক্যাটায়ন পরে। এখানে সম ইলেকট্রন, এখানে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন। তাহলে ব্যাসার্ধ ক্রম ঠিক আছে এটা। তার ব্রোমিন আগে আছে, ক্লোরিন পরে, ভুল আছে। আচ্ছা, তাহলে সবার আগে হচ্ছে কি যে এখানে হচ্ছে কি, এরা তো টাকা ছোট ভাইয়া, এরা তো 3 নম্বর পর্যায়ে, এটা রং আছে।
বোরন সবার আগে, তারপর ক্লোরিন, ঠিক আছে ফ্লোরিন, তারপর এই যে বি অ্যান্সার। চোখ বন্ধ করে আমরা বলতে পারি বি অ্যান্সার, কারণ এখানে দুটো অ্যানায়ন আছে, সবগুলো অ্যানায়ন আগে, তারপর দেখো ক্যাটায়ন সবার পরে আছে। অ্যানায়ন পরমাণু ক্যাটায়ন, অ্যানায়নের মধ্যে ব্রোমিনের আকার বড়, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। ফ্লোরিন এবং হচ্ছে সোডিয়াম, এই দুটো সম ইলেকট্রন, এই দুটোর ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে কি, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, কিন্তু অ্যানায়নের আকার বড় হবে, ক্যাটায়নের আকার সবসময় কি হবে, ছোট হবে। এই রুলস ফলো করলে তুমি মোটামুটি অ্যান্সারটা তুমি শিওর করতে পারবা ভাইয়া। আচ্ছা 25 নম্বর কোশ্চেন বলছে, নিচের পরমাণু সময়ের মধ্যে কোনটি আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? নিচের পরমাণু দ্বয়ের মধ্যে কোনটি আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? আয়নীকরণ শক্তি সব থেকে কম হচ্ছে কোথায়? আয়নীকরণ শক্তি সব থেকে কম দেখো ফ্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, সব থেকে কম হচ্ছে অক্সিজেন, কারণ আমরা জানি সব থেকে ক্রমটা হচ্ছে নিয়ন বেশি, তারপর নিওনের পর ফ্লোরিন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, সব থেকে কম হচ্ছে অক্সিজেন। সো অ্যান্সার হবে অক্সিজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আমাদের সাজেশনমূলক যে ক্লাস, তোমরা এই ক্লাসটা খুব ভালো দেখো, এবং নেক্সট ক্লাস আসছে, আমি এইভাবে ধারাবাহিকভাবে আমি তোমাদের ক্লাস নিতে থাকবো এই জিনিসটা আগ পর্যন্ত। এবং কোশ্চেন সলভগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।